দেশের সবচাইতে বড় গ্যাংস্টার তার বউয়ের কথায় আত্মসমর্পণ করে। 18 বছর পরে যখন জেল থেকে বের হয় তখন তার ছেলেকে এক কেসে ফাঁসিয়ে জেলে পাঠায় অন্য এক গ্যাং। এতে তাণ্ডব লীলা শুরু করে বাবা, আর আবারও সেই আগের রূপেই ফিরে আসে। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত অজিত কুমার অভিনীত গুড ব্যাড আগলি মুভিটার কথা। তোমাদের জন্য এত কষ্ট করে এত সুন্দর সুন্দর গল্পের এক্সপ্লেন নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। তো কোনো স্পয়লার না দিয়ে একটা লাইক দিয়ে চলো গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় প্রধান বিচারপতির কাছে একটা চিঠি এনে দেওয়া হয়। সেটাতে লেখা ছিল রেড ড্রাগন ফিরে এসেছে। এই চিঠিটা পেয়ে প্রধান বিচারপতি ভয়েই কেঁপে ওঠে। কেন তিনি একটা চিঠি পেয়ে এতটা ভয় পাচ্ছে, আর কেই বা এই রেড ড্রাগন? তখন রেড ড্রাগনের এক সহকারী এসে জানায় রেড ড্রাগন স্যারেন্ডার করতে আসছে। তারপর পরে পুলিশের কাছে স্যারেন্ডার করে রেড ড্রাগন। ওর আসল নাম একে। তখন ওকে 18 বছরের জন্য সাজা দিয়ে জেলে পাঠানো হয়। একে যখন জেলে যাচ্ছিল তখন আশেপাশে থাকা সবাই ভয়ে কাঁপছিল। এরপর কাহিনীটি শিফট হয়ে স্পেনে চলে আসে। দেখা যায় একের বউকে, ওর নাম রামিয়া। ওদের ছেলেকে বলছে যে তার বাবা বিদেশে বিজনেস করে, এই জন্যই খুব একটা সময় দেশে আসতে পারে না। কিন্তু ছেলেও তো নাসরবান্দা, আর বারবারই বাবার সম্পর্কে জানতে চায়। ওর নাম ভিহান। বাবার টপিক বাদ দিয়ে ওদের জীবন খুব সুন্দরভাবেই কাটছিল। এদিকে মুম্বাই সেন্ট্রাল জেল থেকে একটা কয়েদি পালানোর প্ল্যান করে, আর এই জন্য জেলে থাকা সকল পুলিশদেরকে টাকা দিয়ে কিনেও ফেলে। রাত্রেবেলা তো রুটির মধ্যে দরজার চাবি দিয়ে যায় একজন গার্ড। ওর এমন কর্মকাণ্ড দেখে ওর সেলমেট বলে এগুলো করে কোনো লাভ নেই, তুমি পালাতে পারবে না। কিন্তু কে শোনে কার কথা? তখন কয়েদিটা দরজা খুলে বাহিরে যায়। তারপর এক এক করে সকল কয়েদিদের দরজা খুলতে থাকে। তার গ্যাংয়ের সবাইকে নিয়েই সে পালাবে। তারপর একটা পুলিশের ড্রেস পরে বের হয়ে পড়ে। ঠিক তখনই এন্ট্রি নেয় একে। প্রথমে ভালো করে সবাইকে নিজে নিজে সেলে যেতে বলে, কিন্তু কেউই এর কথা শুনছিল না। এজন্য আঙ্গুলটা একটু বাঁকা করতে হয় একের। সবাইকে বেধম মার দিতে থাকে। এতগুলো কয়েদি মিলেও একের কিছুই করতে পারে না। অনেকক্ষণ চলে ওদের মধ্যকার এই ফাইট। তারপর সবাই ভয় পেয়ে যার যার সেলে চলে যায়। কারোরই আর পালানো হয়ে ওঠে না। তখন ওই কয়েদিটা তার সেলমেটকে বলে, সব পুলিশকেই তো টাকা দিয়েছিলাম, তবে ইনি আবার কোন পুলিশ? এটা শুনে সেলমেট জানায় সে কোনো পুলিশ টুলিশ না, আমাদের মতোই অপরাধী। এটা শুনে অবাক হয়ে যায় ওই কয়েদিটা। তারপর পরই একে ওদের সাথে দেখা করতে আসে, আর বলতে থাকে তুমি কেন জেল থেকে পালাতে চাও? তখন লোকটা বলে আমার পরিবারের জন্য। এটা শুনে একে বলে ঠিক আছে, তবে তুমি যদি জেল পালাও তাহলে কি তোমার পরিবার তোমাকে নিয়ে গর্ববোধ করবে? অবশ্যই না। এই জন্য সাজা ভোগ করো, তারপর ফ্রেশ হয়ে ফিরে যাও, তখন তোমার পরিবার তোমাকে সাদরে গ্রহণ করবে। এদিকে দেখা যায় ভিয়ানের একটা প্রেমিকাও হয়েছে। ওর নাম নিত্যা। সে বারবার ভিহানকে তার বাবার কথা জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু কিছুই বলতে পারে না ভিহান। সে কি বলবে? সে তো নিজেই কখনো সামনাসামনি তার বাবাকে দেখেনি। ওনার সাথে যখনই কথা হয় তখন ভিডিও কলেই হয়। এটাতে বাবার উপর অনেক রাগ করে তারপর ওকে ভিডিও কল দেয়। তখন জেলার একে কথা বলার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থাও করে দেয়। দেখে বোঝার উপায় নেই যে এটা জেল থেকে কথা বলছে। তারপর ভিহান বলে তোমাকে সামনাসামনি কোনোদিনই দেখিনি আমি। কয়েকদিন পরে আমার 18 বছর পূর্ণ হতে যাচ্ছে। যদি ওই দিনও তুমি না আসো তাহলে আর কোনোদিন আমাকে ছেলে হিসেবে পরিচয় দিও না। এটা বলেই অনেক অভিমান নিয়ে ফোনটা কেটে দেয়। এগুলো শুনে অনেক চিন্তায় পড়ে যায় একে। কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তখন জেলারকে সবকিছু খুলে বলে। জেল থেকে ছাড়া পেতে একের এখনও 3 মাস সময় লাগবে, কিন্তু জেলার অনেক কাঠখড়ি ফুরিয়ে ওর মুক্তির ব্যবস্থা করে দেয়। জেল থেকে ছাড়া পায় একে। এই খবরটা গ্যাংস্টার দুনিয়ায় পৌঁছাতে খুব একটা সময় লাগে না। সবাই ভাবতে থাকে হয়তো একে আবারও ফিরে আসবে এই সন্ত্রাসের দুনিয়ায়, কিন্তু একের এমন কোনো প্ল্যানই ছিল না। জেল থেকে ছাড়া পাওয়ার সাথে সাথে ওর সাথে দেখা করতে আসে রামিয়া। একে অপরের থেকে প্রায় 18 বছর ধরে আলাদা হয়ে আছে ওরা। ওকে দেখেই রামিয়া খুবই ইমোশনাল হয়ে যায়। আসলে রামিয়ার কথাতে একে পুলিশের কাছে ধরা দিয়েছিল। যেদিন ভিয়ানের জন্ম হয় সেদিন একে দেখতে আসে ওর ছেলেকে, কিন্তু রামিয়াকে টাচও করতে বারণ করে। যেদিন তুমি ভালো হয়ে ফিরবে সেদিনই বাবা পরিচয় দিও, তার আগে না। আর ঠিক এই জন্যই একে জেলে গিয়েছিল। এখন রামিয়া তার ছেলেকে নিয়ে স্পেনে থাকে, আর একে ছিল ইন্ডিয়ার জেলে। পরদিনই দুজন স্পেনে যাওয়ার জন্য বের হয়ে পড়ে, কিন্তু প্রতিমধ্যেই বাধা এক বিপত্তি। ওদের উপরে অ্যাটাক হয়, আর এই ব্যাপারটাতে খুবই ক্ষেপে যায় রামিয়া। যে কারণে এতদিন তোমাকে রিহানের থেকে আমি দূরে রেখেছিলাম সেটা তো এখন আবার হতে চলেছে। এই জন্য তুমি এখানে সবকিছু শেষ করে তারপরে আসবে আমাদের কাছে। আর যদি তোমার পাস্ট তুমি ঠিক করতে না পারো তাহলে আসার দরকার নেই। এটা শুনে একে অনেক রাগান্বিত হয়, আর যেতে থাকে একটা জায়গায়। এখানেই আগে একের আড্ডা ছিল, আর ওর পিছে পিছে যেতে থাকে হাজারখানেক গুন্ডা পান্ডা। তখন ওদের লিডারের সাথে কথা বলে একে, আমি আর এই রাস্তায় ফিরবো না, তো আমার পিছে কেউ আসবি না তোরা। আর যদি আমি বা আমার পরিবারকে জ্বালাতন করিস তবে তোদের মৃত্যু অবধারিত। এটা বলেই সেই আড্ডা থেকে চলে যেতে থাকে একে। ঠিক তখনই ওর ফোনে একটা কল আসে। ফোনের ওপার থেকে রামিয়া জানে আমাদের ছেলে রিয়ানকে কেউ তুলে নিয়ে গেছে। তুমি জেল থেকে ছাড়া পাওয়ার সাথে সাথে এইসব কিছু ঘটছে, তার মানে তোমার উপর রিভেঞ্জ নেওয়ার জন্য কেউ এমনটা করছে রিহানের সাথে। বইয়ের মুখে এমন কথা শুনে অনেক রেগে যায় একে, আর এইসব গুন্ডাদেরকে কুত্তা মারা মারতে থাকে।
এখনো সময় আছে, বল যে কে আমার ছেলেকে তুলেছিস। যদি না বলিস তবে তোদের সবাইকে মরতে হবে। অনেক মার খাওয়ার পরেও কেউই বলছিল না কিছুই। আসলে এরা কিছু জানতোই না, তাহলে বলবে কি করে। ঠিক তখনই একের শালা ওকে কল দেয় এবং জানায় যে এই কাজ ভারতের কোনো গ্যাংয়ের না, এটা স্পেনের লোকাল একটা গ্যাংয়েরই কাজ। এটা শোনার সাথে সাথে একে রওনা দেয় স্পেনের উদ্দেশ্যে। কয়েক ঘন্টার জার্নি শেষে এসে পৌঁছে স্পেনে। এতক্ষণে ভিহানকেও খুঁজে পাওয়া গেছে, কিন্তু এখানে বাদে বড় একটা বিপত্তি। ভিহানকে পুলিশ ধরেছে নেশা গ্রহণ করা এবং গাড়িতে 5 কেজি বহন করার অপরাধে। কোর্টে এসেও সবকিছুই প্রমাণ হয়ে যায়। তারপরও ভিহানের উকিল জাজের কাছে রিকোয়েস্ট করে কিছুটা সময় চায়। ও ছোট মানুষ ভেবে জাজও কয়েকদিনের সময় দিয়ে দেয়। এই ব্যাপারগুলোতে একের উপর অনেক ক্ষিপ্ত হয়ে যায় রামিয়া, কারণ তার ধারণা ওর জন্যই আজ ভিহানের এই অবস্থা। এদিকে একের কত স্বপ্ন ছিল যে ছেলের সাথে যেদিন প্রথম দেখা করবে সেই দিনটা হবে স্পেশাল, কিন্তু এটা কি হয়ে গেল। সে জেল থেকে ছাড়া পেল আর ছেলে চলে গেল জেলে। তারপর পরে ভিহানের সাথে কথা বলতে যায় একে, আর জানতে চায় কি হয়েছিল সেদিন, আমাকে একটু সবকিছু খুলে বলো তো। তখন ভিহান বলতে শুরু করে, মা যেদিন ইন্ডিয়া গিয়েছিল সেদিন আমি আর নিত্যা লং ড্রাইভে বের হই। একটা শুনশান জায়গা দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছিল, তখনই আমাদের ওপর অ্যাটাক করে একটা বাইকার গ্যাং। জায়গাতেই নিত্যাকে হেডশট দিয়ে মেরে দেয় ওরা, আর আমাকে অজ্ঞান করে দেয়। আমি অজ্ঞান হওয়ার পরে কি কি ঘটেছে আমার সাথে আমি কিছুই বলতে পারবো না, তবে আমি নেশা করি না আর ক্যারি করা তো দূরের কথা। প্লিজ বাবা, আমাকে বাঁচিয়ে নাও। তখন একে বলে, ঠিক আছে, আচ্ছা আমাকে তুমি এটা বলো তো যে ওই লোকগুলোকে আগেই কি কখনো তুমি দেখেছিলে? তখন ভিহান জানা, হ্যাঁ, এর আগে আমরা একদিন একটা রেস্টুরেন্টে বসেছিলাম, সেখানে এসে আমাদেরকে জ্বালাতন করছিল ওই লোকগুলো। তখন ওই রেস্টুরেন্ট মালিক ওদের সবাইকে তাড়িয়ে দিয়েছিল সেখান থেকে। এটা শুনে একে সাথে সাথেই চলে আসে সেই রেস্টুরেন্টের মালিকের সাথে দেখা করার জন্য। প্রথমে উনি কিছুই বলতে চাইছিল না, তারপর একটু উত্তম মাধ্যম দেওয়ার পরে মুখ খুলে উনি, আসলে ওরা ম্যাথিউস গ্যাংয়ের লোক ছিল, আর তার কথাতেই সিসিটিভি ফুটেজও ডিলিট করেছিল রেস্টুরেন্টের মালিক। এই কথা শোনার পরে একে চলে আসে ম্যাথিউস গ্যাংয়ের আস্তানায়, আর সবাইকে বেধম মার দেয় একে। সাথে জানতে চায় কার কথা ওরা এমনটা করেছে। প্রথমে তো ওরা কিছুতেই বলতে চাইছিল না, কিন্তু পরে বলতে বাধ্য হয়, আমরা ডার্ক ওলফের কথা এমনটা করেছি, আর ওরা খুবই ডেঞ্জারাস। তখন ওই ডার্ক ওলফ গ্যাং সম্পর্কে সবকিছু বলতে থাকে ওর শালা, স্পেনের সবচাইতে বড় ক্রিমিনাল বাবেল। তার একটা ব্যাংক আছে একটা সিক্রেট লোকেশনে। স্পেনের সকল কালো টাকা এখানেই রাখা হয়, আর এটার দায়িত্ব দেয়া আসে দুজনকে, বাবেলের রাইট হ্যান্ড ম্যান বিগ ড্যাডি আর ডার্ক ওলফের লিডার জনির ওপরে। আর এই সবকিছু দেখাশোনা করে জাকাবা নামের একজন লোক। এই ব্যাংকে অ্যাকাউন্ট হোল্ডার ছাড়া কেউই ঢুকতে পারে না, এতটাই টাইট সিকিউরিটি এই ব্যাংকের। তখন ম্যাথিউসকে সাথে নিয়ে সেখানে চলে আসে একে। তারপর পরে জাকাবাকে গিয়ে জিজ্ঞেস করে একে তার সেলের ব্যাপারে, কিন্তু কিছুই বলতে পারে না জাকাবা। তখন সে ফোন লাগায় জনিকে আর সবকিছু খুলে বলে ওকে, কিন্তু জনিও ব্যাপারটা অস্বীকার করে। তখন জনিকে অনেকগুলো ছবি দেখায় ভিহানের, সবগুলোর ব্যাকগ্রাউন্ডে জনি ছিল। এটা তো কোনো কোইন্সিডেন্স হতে পারে না, তাই না? প্রথমে জনি বলে, আমি সারিয়ে দেব তোমার ছেলেকে। তারপর পরে একের ফোনের বইয়ের কল আসে, সে জানায় ভিহান সারা পেয়ে যাবে কালকেই, আর অনেক কথাও বলতে থাকে ওর সাথে। তবে একে বুঝে যায় যে এটা জনির চাল। আসলে জনি এআই ব্যবহার করে রামিয়ার কণ্ঠ নকল করে এসব বলা ছিল। এটা যখন ধরে ফেলে একে, তখন জনি জাকাবাকে বলে দেয় যে ওকে মেরে ফেলার জন্য, কিন্তু সে তো এখনো জানেই না যে কে একে। অনেকগুলো গুন্ডা আসে ওকে মারার জন্য, কিন্তু লাভ তেমন একটা হয় না। চোখের পলকেই সবাইকেই মেরে দেয় একে, আর পুরো ব্যাংকে ধামাকাও লাগিয়ে দেয়। তারপর আবারও কল দেয় জনিকে, আর বলে কাজটা তুই একদমই ঠিক করিসনি, এখন তোর ব্যাংক আমি ধুলোর সাথে মিশিয়ে দেব। আর একটা কথা, আমি জানি যে তুই একা নয়, কারণ যে সময় তুই জেলে ছিলি ঠিক ওই সময় আমার ছেলেকে ফলো করছিলি। এটা কেমনে পসিবল? দেখা যায় জনির একটা যমজ ভাইও আছে, ওর নাম জ্যামি। আসলে দুই ভাই মিলেই এত সব কিছু করেছিল। তখন একে ওদেরকে দুইটা অপশন দেয়, হয় ব্যাংক থাকবে না হয় জাকাবা, যে কোনো একটা চুজ করতে হবে তোদেরকে। এদিকে দেখা যায় জাকাবা জ্যামির খুব ভালো বন্ধু, এজন্য সে চায় জাকাবাকে, কিন্তু জনি চায় ব্যাংক বাঁচাতে, কারণ সেখানে ওদের অনেক ইনভেস্ট করা আছে। এটা নিয়ে ওদের দুই ভাইয়ের মধ্যে একটা বিতর্কও লেগে যায়। তখন একে বলে ভুল উত্তর, আমি চাই জাকাবাও মরবে আর ব্যাংকও ধ্বংস হবে। এটা বলেই ব্যাংকে ধামাকা করে, ব্যাংকে যত টাকা পয়সা কাগজপাতি ছিল সবকিছু একদম ধুলোর সাথে মিশিয়ে দেয়। আর এই খবরটা বাবেল পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। তখন সে চলে আসে জনির সাথে দেখা করার জন্য। বাবেলও জানতো না যে ওরা দুই যমজ ভাই। সেখানে এসেই বাবেল জানায়, তোকে 4 দিনের সময় দিলাম আমি, আমার সব পাওয়ার এখন থেকে তোর। এই 4 দিনের মধ্যে একে খতম করবি, আর না হলে 5ম দিনে তোকে আমি খতম করে দিব। কোত্থেকে কে এসে আমার ব্যাংক ধ্বংস করলো আর তুই কিছুই করতে পারলি না? এটা তোর জন্য শেষ সুযোগ, হয় মারবি না হয় মরবি। আর অন্য কোনো উপায় না থাকায় জনিও রাজি হয়ে যায় বাবেলের প্রস্তাবে। আসলে ওদের দুই ভাইয়ের সমস্যা একের সাথে ছিল না, একের জন্য ওর ছেলেকে শাস্তি দেয়নি ওরা বদলা নিয়েছিল একের বউ রামিয়ার ওপর, যে কিনা স্পেনে থাকা ইন্ডিয়ান এম্বাসির চিফ অ্যাডভাইজার। অনেকদিন আগে রামিয়ার জন্য জেলে যেতে হয়েছিল জ্যামিকে।
একদিন নেশা মামলায় স্পেনের পুলিশ ধরেছিল জ্যামিকে। তখন ডাকা হয় রাম্যাকে। তারপরই রাম্যা ছলে বলে কৌশলে জ্যামির কাছ থেকে সব সত্য বের করে পুলিশকে দেয়, আর এই জন্যই ওর সাজা হয়ে যায়। ঠিক এই কারণে ওই একই কেসে রাম্যার ছেলেকেও ফাঁসিয়েছিল ওরা। এই ব্যাপারটা যখন একে জানতে পারে তখন অবাক হয়ে যায়, কিন্তু তবুও রাম্যাকে কিছুই বলে না, কারণ সে কোনোভাবেই চাইছিল না যে রাম্যা দুঃখ পাক, আর সে এটা জানুক যে তার ছেলের এই অবস্থা ওর জন্যই হয়েছে। তারপরই দেখা যায় জনি ভিডিও কল করে ইন্ডিয়ান 2 গ্যাং লিডারকে, আর একের সম্পর্কে জানতে চায়। তখন ওরা বলতে থাকে, একের বয়স অনেক কম ছিল যখন আমার গ্যাংয়ে যোগ দিতে এসেছিল। ওর সাহসিকতা দেখে ওকে আমি গ্যাংয়ে নিয়ে নিই, কিন্তু এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তারপরই কোরিয়া থেকে আরেক গ্যাং লিডার আসে ইন্ডিয়াতে। কে যেন পুরা ইন্ডিয়াতে ওর নামে বাউন্টি দিয়ে দিয়েছিল। প্রায় সকল গ্যাংয়ের কোরিয়ানের পিছে লেগে যায়, কিন্তু একে ওই কোরিয়ানের সাথ দেয় আর নিজের জীবন বাজি রেখে ওকে সেফলি কোরিয়া পৌঁছে দেয়। এরপর থেকে একে আর পিছনে তাকাতে হয়নি কখনো। পুরো ইন্ডিয়ার একদম হাতর তালুতে ছিল। এই গল্পটা শুনে অনেক ক্ষেপে যায় জনি, আর বলে যে এটা ইন্ডিয়া না স্পেন। সেখানকার একজন লোকাল গ্যাংস্টার স্পেনে কি ভ্যালু আছে? এগুলো বলতে থাকলে স্পেনের একটা বড় মাপের গ্যাং সেখানে চলে আসে। ওদের লিডারের নাম ছিল সাইমন। আসলে একে মারার জন্য বাউন্টি দিয়েছিল জনি, কিন্তু সাইমন এসে জনিকে অবাক করে দিয়ে বলে, কাজটা আমি কোনোভাবেই করতে পারবো না। তুই কি জানিস যে কাকে মারার জন্য বাউন্টি দিয়েছিস তুই? একে কোনো লোকাল গ্যাংস্টার না, সে ইন্টারন্যাশনাল খিলাড়ি। একবার একে কোরিয়া গিয়েছিল, আর সেখানকার টপ হিটম্যান ডংলির সাথেও সে কাজ করেছে। ডংলি তো একে বলতে একদম পাগল। তারপরে একটা কাজে একে গিয়েছিল জন উইককে সাহায্য করতে। তার সাথে একের বন্ধুত্ব অনেক গভীর। আর প্রফেসরকে তো চিনিসই, ওনার সাথে প্ল্যান করে বড় একটা ব্যাংক ডাকাতি করেছিল একে। যাকে তুই লোকাল ভাবছিস সে আসলে ইন্টারন্যাশনাল। তো তোর জন্য এটাই ভালো হবে যে ওর থেকে তুই দূরে থাক। যদি ওর আশেপাশেও ঘোরাঘুরি করিস তাহলে একদম ধুলোর সাথে মিশে যাবি। আর ওই সময় একে সবাই রেড ড্রাগন নামে চিনত। এদিকে দেখা যায় একে ধরে আনে জাকাবাকে, ওকে মারতে চায় একে। তখন জাকাবা বলে, ডার্ফুলবে সবাই আমার কথা শোনে, তো ওদের এখানে ডেকে আনছি আমি। তোমার যা ভালো হয় করো ওদের সাথে, কিন্তু আমাকে ছেড়ে দাও প্লিজ। তারপরে ডার্ক ওলফের সবাইকে আনা হয় একের পার্টিতে, কিন্তু জাকাবার মনে ছিল অন্য প্ল্যানই। ডার্ক ওলফের সবাইকে দিয়ে মারতে চাইছিল সে একে। তবে প্রথমেই ওর চাল ধরে ফেলেছিল একে, আর ওর একটা সিগনেচার মুভও ছিল, ফটোশ্যুট। মানে ছবি তোলার সময় গুলি করে মারতো আর তারপর তাদের সাথে ছবি উঠাতো। এই পুরো ডার্ক ওলফের সাথেও সে তেমনটাই করে একে। চোখের পলকেই একটা মেশিন গান দিয়ে সবাইকে মেরে দেয়, তাদের সাথে একটা ছবিও তুলে। এদিকে জনিরা আরেকটা প্ল্যান করে বসে আর কল দেয় একে। তারপরে ওকে জানায়, তোর কাছে 2টা অপশন আছে। তোর ছেলেকে আজকে জেল থেকে ট্রান্সফার করা হবে, রাস্তাতে ওকে খতম করে দেওয়ার জন্য অপেক্ষা করছে আমার গ্যাং। তো তুই কি ওকে বাঁচাতে যাবি, নাকি তোর বউ কোর্ট থেকে ফিরছে আর ওর পিছেও আমাদের লোক আছে, সুযোগ বুঝি খতম করে দিবে ওকেও? তো এখন ছেলেকে বাঁচাবি নাকি বউকে? দ্য চয়েস ইজ ইয়োর্স। এটাতে অনেক চিন্তায় পড়ে যায় একে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। দেখা যায় রাম্যাকে ধরে ফেলে একদল গুন্ডা। তখন সেই দলের লিডার কল দেয় একে। ওর কণ্ঠ শুনেই বুঝে যায় এটা তো প্রিয়া। একসময় একের সাথেই কাজ করত, আর দুজনের জন্য দুজনের কিছুটা ফিলিংসও ছিল, কিন্তু এখন আর ওরা একসাথে নেই। তখন প্রিয়া বলে, তোমার বউয়ের চিন্তা তোমার করা লাগবে না, তুমি তোমার ছেলেকে বাঁচাও। দেখা যায় ভিয়ানকে ট্রান্সফার করা হচ্ছিল। তখনই পুলিশের গাড়িতে অ্যাটাক করে বসে জনিরা। সাথে সাথেই সেখানে এসে পৌঁছে একে আর সবাইকে কুত্তা মারা মারতে থাকে। এতগুলো মানুষের জন্য ওর কাছে কিছুই না, তবে কোনোভাবে ওর হাত থেকে বেঁচে যায় জনি। তারপর ভিয়ানকে আবারও পুলিশের কাছে সোপর্দ করে একে, কারণ যদি ওকে এখান থেকে ভাগিয়ে নিয়ে যায় তাহলে ওর ঝামেলা আরও বাড়বে। তারপরই একের কাছে একটা খবর আসে, আজকে বাবেল এরিয়াতে একসাথে থাকবে জনি ও জ্যামি। তো আজকেই ওদেরকে ধরতে হবে, না হলে আর কবে সুযোগ পাবে কে জানে। এদিকে দেখা যায় বাবেল এরিয়াতে একটা পার্টি চলছিল। বাইরে পার্টি করছিল জনি, আর ভেতরে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে পার্টি করছিল জ্যামি। কি, এটা তো ভিয়ানের গার্লফ্রেন্ড নিত্যা। আসলে নিত্যা ছিল জ্যামির গার্লফ্রেন্ড, আর ওর কথাতেই সে ফাঁসিয়েছিল ভিয়ানকে। ওরা দুজনে পার্টি করতে থাকলে হঠাৎই সেখানে চলে আসে একে। তাকে দেখেই তো বড় মাপের একটা শখ খেয়ে যায় নিত্যা, আর বলতে থাকে, আঙ্কেল ওরা আমাকে জোর করে এখানে ধরে এনেছে আর আমাকে দিয়ে এসব কিছু করাচ্ছে। তবে আসল সত্যটা জানতো একে। তারপরই ওদেরকে ধরে নিয়ে ডেকে আসে। জনি ও জ্যামি 2 যমজ ভাইকে দেখে অবাক হয়ে যায় বিগ ড্যাডি ও ভিডিও কলে থাকা বাবেল। তারা কেউই জানতো না যে এরা 2 জন যমজ ভাই। তখন নিত্যা আর জ্যামিকে ধরে নিয়ে চলে আসে একে। ভিয়ানকে নির্দোষ প্রমাণ করতে হলে এদেরকে তো জীবিত প্রয়োজন। তখন ওদেরকে একটা জায়গায় রাখে, আর ওদের দেখাশোনার দায়িত্ব দিয়ে যায় ওর শালাকে। সেখান থেকে সোজা চলে আসে বাড়িতে আর বসে থাকে। ঠিক তখনই ওই জায়গায় চলে আসে রাম্যা। ওর সাথে করে অনেক পুলিশ এনেছিল। আসলে সে মনে করেছিল যে নিত্যাকে ধরেছে ওর ভাই, আর যদি এগিয়ে দেশে থাকে তবে ঝামেলা হতে পারে। এজন্য পুলিশ দিয়ে ধরিয়ে দিয়ে ইন্ডিয়া ডিপোর্ট করানোর ব্যবস্থা করেছিল রাম্যা। এটাতে একেও কিছুই বলে না, চলে যায় পুলিশের সাথে।
সেখান থেকে রাম্যা সোজা চলে আসে সেই জায়গাটাতে যেখানে নিত্যাকে রাখা হয়েছিল। এখানে আসতেই বড় মাপের একটা শক খেয়ে যায় রাম্যা জ্যামির কথা শুনে। সে জানায় তোমার ওই দিনের ব্যবহারের জন্য ওই একই কেসে তোমার ছেলেকে আমি ফাঁসিয়েছি। আর এতদিন রাম্যা ভাবছিল যে হয়তো একের জন্য ওর ছেলের আজকে ওই অবস্থা, কিন্তু যখন সে বুঝতে পারে যে তার জন্যই তার ছেলের এই অবস্থা তখন অনেক কষ্ট পেয়ে যায়। ঠিক তখনই সেখানে জনি চলে আসে আর ওদের দুজনকেই বাঁচিয়ে নিয়ে চলে যায়। ওদের মধ্যে গোলাগুলি চলতে থাকলে রাম্যাও তার ভাইয়ের একটা করে গুলি লাগে। তারপর পরে ওর ভাই জানায় একে সবকিছুই জানতো কিন্তু তোমাকে কিছুই বলেনি, তুমি কষ্ট পাবে এই জন্যে। সে তোমাকে একদমই কষ্ট দিতে চাইছিল না, আর তুমি তার সাথে কি করলে। এদিকে দেখা যায় একেকে এয়ারপোর্টে আনা হয়। সেখানে বাবা ইয়োগী অনেক চালাকির মাধ্যমে একেকে বের করে দেয়। সেখান থেকে একে সোজা চলে আসে রাম্যার কাছে। তখন রাম্যা তার কাজের জন্য একের কাছে অনেক করে ক্ষমা চায় আর তার ছেলেকে বাঁচাতে বলে। কিন্তু যদি রাম্যা নাও বলতো তারপরেও তো একে তার নিজের ছেলেকে বাঁচাতে অবশ্যই যেত। অন্যদিকে ওরা যাওয়ার সময় নিত্যাকে মেরে ফেলে জ্যামি। তোমাকে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু রিভেঞ্জ তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যদি তুমি বেঁচে থাকো তাহলে মুক্তি পেয়ে যাবে ভিহান। তো এটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না, এই জন্য তোমাকে মরতে হবে প্লিজ। এটা বলেই নিত্যাকে মেরে ফেলে দেয় সমুদ্রে। সেখান থেকে ওরা চলে আসে ওই ভাঙাচোরা ব্যাংকের কাছে। কিছুক্ষণের মধ্যেই সেই জায়গাতে একেও চলে আসে। ওদের মধ্যে শুরু হয়ে যায় ফাইট। ওরা দুজনে একের সাথে কিছুতেই পেরে উঠছিল না। চোখের পলকেই ওদেরকে ধরাশায়ী করে ফেলে একে। তারপর আজব দেখতে একটা গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে থাকে। প্রতিমধ্যেই বেঁধে যায় একটা বিপত্তি। জনি আর জ্যামিকে দেওয়ার সময় শেষ হওয়াতে বেবাল হাজারো লোক পাঠায় ওদেরকে মারার জন্য। অনেকগুলো গাড়ি এসে ঘিরে ফেলে এদেরকে। ওরা গুলি করতে যাবে ঠিক তখনই একের গাড়ি থেকে অনেকগুলো মেশিন গান বের হয়। গুলি করা শুরু করে একে। পাখির মতো মরতে থাকে বেবালের লোকেরা। কিছুক্ষণের মধ্যে সবাইকেই খতম করে দেয় একে। আর ওদের দুই ভাইকে নিয়ে এসে কোর্টে সোপর্দ করে। সাক্ষ্য প্রমাণ পাওয়াতে জাজ ওদেরকে সাজা দেয় আর ছাড়া পেয়ে যায় ভিহান। পরদিনই ভিহানের জন্মদিন। বাবাকে পাওয়াতে এতদিনে ওদের পরিবারটা পূর্ণতা পেল। এই ব্যাপারটাতে সবাই অনেক খুশি। অন্যদিকে দেখা যায় জনি ও জ্যামিকে কোর্ট থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রতিমধ্যে চলে আসে ওদের শুভাকাঙ্ক্ষীরা আর পুলিশকে মেরে ওদেরকে বাঁচায়। ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় রেড ড্রাগন। ওর কার জামা কাপড় সবকিছুতেই শুধু ড্রাগন আর ড্রাগন। তখন সে বলে তোদের পুলিশের হাতে দিয়েছিলাম ছেলেকে ছাড়ানোর জন্য, এখন হবে একের রিভেঞ্জ। এটা বলেই ওদের ওপর গুলি চালায়। আর এর মাধ্যমে সিনেমাটাও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।